আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। নতুন আরেকটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমরা গতদিন তৃতীয় অধ্যায় চ্যাপ্টারটা শুরু করেছিলাম। আজকে আমরা আরেকটু ভিতরে ঢোকার চেষ্টা করব। গতদিন আমরা পর্যায় সারণী এবং এস ব্লক মৌল সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা পি ব্লক মৌলের ধর্মাবলীগুলো একটু দেখার চেষ্টা করব, দেখি কি কি আছে এখানে। পি ব্লক মৌলের আন্ডারে তোমার কোন কোন গ্রুপগুলো পড়ছে সেই বিষয়ে আগে তোমাদেরকে একটা ধারণা দিই। গ্রুপ নাম্বার 13 থেকে গ্রুপ নাম্বার 18 পর্যন্ত আমাদের পি ব্লক মৌলগুলোর অবস্থান। গ্রুপ নাম্বার 13 থেকে গ্রুপ নাম্বার 18। তো এই প্রত্যেকটা আলাদা আলাদা গ্রুপের, প্রত্যেকটা ব্লকের, যেমন প্রত্যেকটা গ্রুপের তোমার কি আছে, আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে এবং তার আন্ডারে যে মৌলগুলো আছে সেগুলোর আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। তো আমরা প্রত্যেকটা গ্রুপের আন্ডারে কি কি বৈশিষ্ট্য পড়বো সেগুলো আস্তে আস্তে দেখতে পারবা। তো শুরুতে আমরা আগে পি ব্লক মৌলের সাধারণ ধর্মাবলীগুলো পড়ি। মানে হচ্ছে গ্রুপ 13 থেকে 18 এই যে মৌলগুলো আছে তাদের প্রত্যেকেরই যে সাধারণ ধর্মগুলা, সেখানে তোমাদের এখানে কিছু সাধারণ ধর্মগুলো দেওয়া আছে, একটু খেয়াল করলে দেখতে পারবা। এক নাম্বার যে কথাটা বলা আছে যে পি ব্লকের বেশিরভাগ মৌলই হচ্ছে তড়িৎ ঋণাত্মক অধাতু। ওকে, তড়িৎ ঋণাত্মক অধাতু বলতে এখানে কি বোঝাচ্ছে? গ্রুপ 1 এবং গ্রুপ 2 যে মৌলগুলো দেখছিলাম আমরা, যে ক্ষার ধাতু এবং মৃৎক্ষার ধাতু, তারা কিন্তু ধাতু, কথার মধ্যেই বোঝা যাচ্ছে ধাতু ধাতু বলতেছি। তাহলে ধাতু আর অধাতুর মধ্যে আগে তফাৎ বুঝতে হবে। তাহলে গ্রুপ নাম্বার 1 এবং গ্রুপ নাম্বার 2 যেটা ছিল, যে মৌলগুলো ছিল, সেই মৌল থেকে তুমি যখন আস্তে আস্তে বাম দিকে সরতে থাকবা তখন তাদের বৈশিষ্ট্য ধাতু থেকে অধাতুর দিকে যাবে। ঠিক আছে? তো তখন কি ঘটবে? তাদের যে পর্যায়ভিত্তিক ধর্মগুলো আছে সেই পর্যায়ভিত্তিক ধর্মগুলো কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হইতে থাকবে। যেমন আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি, পরমাণুর আকার, এই প্রত্যেকটা বিষয় কিন্তু যতই তুমি একটা পর্যায়ে বাম থেকে ডান দিকে যেতে থাকবা ততই কিন্তু পরিবর্তন হতে থাকবে। তাহলে ধাতু থেকে তার বৈশিষ্ট্যগুলো কিসে হবে? যতই তুমি বাম থেকে ডানে যাবা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি অধাতুতে পরিণত হবে। ঠিক আছে? তাহলে গ্রুপ 13 থেকে 18 এর মধ্যে ম্যাক্সিমাম মৌলগুলাই হচ্ছে কি আমাদের অধাতু। কিছু কিছু আছে অপধাতু, যেগুলো হচ্ছে তোমার ধাতুর বৈশিষ্ট্য ক্যারি করে, আবার হচ্ছে অধাতুর বৈশিষ্ট্যগুলো ক্যারি করে। আচ্ছা, 2 নম্বর একটা পয়েন্ট আছে, দেখো একই পর্যায়ে বাম থেকে ডান দিকে পি ব্লকের মৌলসমূহের বিজারণ ক্ষমতা হ্রাস পায়। এই জিনিসটা বুঝতে হবে। বিজারণ ক্ষমতা মানে হচ্ছে যে অন্যকে বিজারিত করার ক্ষমতা, মানে নিজে জারিত হবে, অন্যকে বিজারিত করবে। যেহেতু এটা ধাতু থেকে অধাতুতে পরিণত হচ্ছে, তাহলে নিজের জারিত হওয়ার ক্ষমতা আস্তে আস্তে কমবে, অর্থাৎ অন্যকে বিজারিত করার ক্ষমতাও কিন্তু তার কমবে। তাহলে তার বিজারণ ক্ষমতা আস্তে আস্তে কি পায়? হ্রাস পায়। আচ্ছা, যেমন সোডিয়ামের কথা যদি তুমি চিন্তা করো, এটা নিজে জারিত হয়, এইখানে ক্লোরিন আছে, তো ক্লোরিন একে কি করে? বিজারিত করে। তাহলে ক্লোরিন একে বিজারিত করতেছে, এ হচ্ছে কি তোমার জারক এবং নিজে বিজারিত হচ্ছে, এ হচ্ছে বিজারক এবং নিজে হচ্ছে জারিত হচ্ছে। তুমি যখন বাম থেকে ডান দিকে যাবা তখন তার বিজারণ ক্ষমতা হ্রাস পাবে, মানে কি অন্যকে বিজারিত করার ক্ষমতা কি পাবে? হ্রাস পাবে। আচ্ছা, এবার খেয়াল করো 3 নম্বর একটা পয়েন্ট আছে, যে একই পর্যায়ে বাম থেকে ডান দিকে পি ব্লক মৌলসমূহের জারণ ক্ষমতা ক্রমশ বৃদ্ধি পায়। জারণ ক্ষমতা মানে নিজে বিজারিত হবে, অন্যকে কি করবে? জারিত করতে সাহায্য করবে। যেমন হচ্ছে এই যে ক্লোরিনের কথা চিন্তা করো, এখানে ক্লোরিন আছে, ক্লোরিন কি হয়? নিজে বিজারিত হয়, অন্যকে কি করে? জারিত করে। যেমন সোডিয়াম ক্লোরাইড যদি এখানে গঠিত হইতো তাহলে এটা কি হইতো? জারিত হইতো, এ হইতো বিজারিত হইতো। তাহলে জারণ ক্ষমতা ক্রমশ বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে এ আস্তে আস্তে নিজে বিজারণ হচ্ছে, কিন্তু অন্যকে জারণ করার ক্ষমতা তার কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। তাহলে এটা যত সহজে তোমার কি উৎপন্ন হবে? সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে। কিসের জন্য? কারণ এর জারণ ক্ষমতা বেশি আর এর হচ্ছে বিজারণ ক্ষমতা বেশি। ওকে, আচ্ছা। এবং তুমি যদি গ্রুপের কথা চিন্তা করো, যে একই গ্রুপের উপর থেকে নিচের দিকে মৌলসমূহের জারণ ক্ষমতা কি পায়? অন্য মৌলসমূহের জারণ ক্ষমতা হ্রাস পায়। মানে গ্রুপ নম্বর 17 কথা যদি তুমি চিন্তা করো, উপর থেকে নিচের দিকে তুমি যদি যাও তখন সেই ক্ষেত্রে মৌলগুলোর বৈশিষ্ট্য কি হবে? জারণ ক্ষমতা হ্রাস পাবে, মানে অন্যকে জারিত করার ক্ষমতা তার কি হবে? হ্রাস পাবে। আচ্ছা, 4 নম্বর পয়েন্টটা দেখো, যে পি ব্লকের মৌলসমূহ নিজেদের মধ্যে সমযোজী যৌগ এবং ধাতুর সাথে আয়নিক বন্ধন তৈরি করে। তাহলে অধাতু কি গঠন করে? অধাতু তৈরি করে তোমার সমযোজী বন্ধন, আর ধাতুর সাথে যখন সেটা যুক্ত হয় সেটা হয় যে কি? আয়নিক বন্ধন। তাহলে অধাতু প্লাস হচ্ছে অধাতু, এই দুইটা মিলে আমার কি উৎপন্ন হবে? সমযোজী বন্ধন। এটা হচ্ছে আয়নিক বন্ধন। আচ্ছা, 5 নম্বর পয়েন্ট দেখো, পি ব্লকের মৌলসমূহ পরিবর্তনশীল জারণ অবস্থা বিভিন্ন যৌগে দেখা যায়। পরিবর্তনশীল জারণ অবস্থা মানে কি? একই যৌগের 2-3 ধরনের
জারণ অবস্থা থাকতে পারে। যেমন খেয়াল করে দেখো, ফসফরাসের কথা যদি চিন্তা করো, তাহলে ফসফরাসের জারণ ক্ষমতা, একবার ফসফরাস PCl3 গঠন করে এবং ফসফরাস PCl5 গঠন করে। তাহলে উভয় ক্ষেত্রে কিন্তু তার কিন্তু যোজনী কিন্তু ভিন্ন, তাহলে তার জারণ অবস্থাও কী হবে? জারণ অবস্থাও কিন্তু ভিন্ন হবে। আবার তুমি খেয়াল করে দেখো, সিলিকনের কথা যদি চিন্তা করো, সিলিকন ডাইঅক্সাইড হইতে পারে, সিলিকন টেট্রাক্লোরাইড হইতে পারে, এরকম কিন্তু পরিবর্তন হইতে পারে। যেমন সালফারের কথা যদি চিন্তা করো, সালফারের জারণ কিন্তু 2 থেকে শুরু হয়, 2ও হয়, 4ও হয়। ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তীতে আমরা দেখি নেক্সটে কি আছে আমাদের। পি ব্লক মৌলসমূহের রাসায়নিক ধর্মগুলি আছে। তাহলে পি ব্লকের পি ব্লক যে আছে আমাদের, এখানে আমরা গ্রুপ ভিত্তিক সম্পর্কগুলো দেখতে চাচ্ছিলাম, যে গ্রুপ 13 থেকে 18 প্রত্যেকটা গ্রুপের আলাদা আলাদা কি আছে। তাহলে এইখানে দেখো, পি ব্লকের গ্রুপ নাম্বার 13 এর মৌলসমূহের রাসায়নিক বৈশিষ্ট্যাবলী আমরা এখানে একটু আলোচনা করব। আচ্ছা, এখানে 4টা পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ কি কি ধরনের বিক্রিয়া হয়। দেখো, 1 নম্বর হচ্ছে ধাতব এবং অধাতব দ্বিমৌল গঠন করে, 2 নম্বর হচ্ছে অম্লধর্মী অক্সাইড গঠন করে, উভধর্মী অক্সাইড গঠন, এবং হচ্ছে ধাতব ক্লোরাইড এবং নাইট্রেটের আদ্র বিশ্লেষণ। আচ্ছা, প্রথম পয়েন্টটা নিয়ে একটা আলোচনা করি। ধাতব এবং অধাতব দ্বিমৌল গঠন করে, ধাতব এবং অধাতব দ্বিমৌল গঠন করে। তাহলে গ্রুপ 13তে কি কি মৌল আছে? গ্রুপ 13তে আছে তোমার বোরন আছে, অ্যালুমিনিয়াম আছে, গ্যালিয়াম আছে, ইরিডিয়াম আছে। আচ্ছা, তাহলে এই 4টা মৌল দিয়ে আমরা বুঝতে পারবো। প্রথমে ধরো এখানে অ্যালুমিনিয়াম দিয়ে আমি লিখছি, অ্যালুমিনিয়ামের সাথে যদি ক্লোরিনের তুমি বিক্রিয়া ঘটাও, তাহলে কি ঘটবে? কি যৌগ গঠন করবে? ধাতব এবং অধাতব দ্বিমৌল গঠন, দ্বিমৌল যৌগ গঠন। তাহলে এই যে দেখো, এটা হচ্ছে তোমার অধাতু, অক্সিজেন একটা অধাতু, এটা অ্যালুমিনিয়ামের সাথে বিক্রিয়া করে তোমার অ্যালুমিনিয়াম ক্লোরাইড উৎপন্ন করতেছে, অ্যালুমিনিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি করতেছে। সেমভাবে এখানে বোরন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে বোরিক অ্যাসিড তৈরি করতেছে। আচ্ছা, বোরন ডাইবোরন ট্রাইঅক্সাইড তৈরি করতেছে। তাহলে এই প্রত্যেকটা যৌগ কিন্তু আলাদা আলাদা। এটার চার্জ কত? চার্জ হচ্ছে +3, এটারও চার্জ হচ্ছে +3। এরকমভাবে কিন্তু তারা দ্বিমৌল যৌগ গঠন করতেছে এখানে এই। আচ্ছা, এবার হচ্ছে অম্লধর্মী অক্সাইড গঠন। আচ্ছা, অম্লধর্মী অক্সাইড গঠনের ক্ষেত্রে দেখো, B2O3 সাথে তুমি যখন পানিকে বিক্রিয়া ঘটাবা, তখন কিন্তু তোমার বোরিক অ্যাসিড তৈরি হবে এখানে। ঠিক সেমভাবে পানির পরিমাণ, এইখানে পানির পরিমাণ একটু কম থাকে, কম পানি, আর এটা একটু বেশি পানি যোগে, বেশি পানি সহযোগে তুমি যখন বিক্রিয়া ঘটাবা, তখন B2O3 পানির সাথে বিক্রিয়া করে বোরিক অ্যাসিড তৈরি করবে। তাহলে এটা হচ্ছে তার অম্লধর্মী অক্সাইড গঠন। তাহলে 2 ধরনের বিক্রিয়া গঠন করেছে। আবার হচ্ছে উভধর্মী অক্সাইড গঠন, অর্থাৎ উভধর্মী অক্সাইড কিভাবে গঠিত হয় এখানে একটু দেখো। এখানে উভধর্মী অক্সাইড, এই যে এখানে অ্যালুমিনিয়াম অক্সাইড আছে, এইখানেও অ্যালুমিনিয়াম অক্সাইড আছে। একবার সে ক্ষারক রূপে বিক্রিয়া করবে, একবার সে অ্যাসিড রূপে বিক্রিয়া করবে। কিভাবে? একই জিনিস তুমি যখন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া ঘটাবা, এটা একটা অ্যাসিড, তখন অ্যালুমিনিয়াম অক্সাইডের বৈশিষ্ট্য হবে ক্ষারকের মতো। আবার যখন সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া ঘটাবা, তখন অ্যালুমিনিয়ামের বৈশিষ্ট্যটা হবে কিসের মতো? অ্যাসিডের মতো। তাহলে উভয় ক্ষেত্রেই লবণ পানি উৎপন্ন হবে। তাহলে সোডিয়াম অ্যালুমিনেট, আর এখানে তৈরি হয়েছে তোমার অ্যালুমিনিয়াম ক্লোরাইড, দুইটাই কিন্তু লবণ এবং এখানে পানি আছে। তার মানে লবণ পানি উৎপন্ন করবে, কিন্তু একবার অ্যালুমিনিয়াম অক্সাইডের বৈশিষ্ট্য হবে ক্ষারকের মতো, একবার অ্যালুমিনিয়ামের অক্সাইডের বৈশিষ্ট্য হবে অ্যাসিডের মতো। এর জন্যই বলা হয়েছে উভধর্মী অক্সাইড গঠন, অর্থাৎ তার দুইটা বৈশিষ্ট্যই বিদ্যমান। এবার আমরা যাই ধাতব ক্লোরাইড এবং হচ্ছে নাইট্রেটের আদ্র বিশ্লেষণ। আচ্ছা, এই জিনিসটা একটু বুঝতে হবে। ধাতব ক্লোরাইড এবং নাইট্রেটের আদ্র বিশ্লেষণ বলতে কি বোঝা? আচ্ছা, অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর হচ্ছে এখানে আছে অ্যালুমিনিয়াম নাইট্রাইট। আচ্ছা, অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং অ্যালুমিনিয়াম নাইট্রাইট এরা যদিও তোমার আয়নিক যৌগ, কিন্তু তাদের মধ্যে সমযোজী বৈশিষ্ট্য বিদ্যমান। আচ্ছা, এই জিনিসটা কিসের জন্য ঘটে? এই জিনিসটা ঘটে পোলার আয়নের জন্য। এখন পোলার আয়ন সম্পর্কে তোমাদের বিস্তারিত আলোচনা আছে পরের দিকে, আমরা হালকা একটু আলোচনা করি যে কোনো ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের বিকৃতি। কি বললাম? কোনো ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের যদি বিকৃতি ঘটে, তখন সেটাকে আমরা বলি পোলার আয়নের ঘটনা। ঠিক আছে? তাহলে পোলারায়ন যখন ঘটে কোনো একটা যৌগের মধ্যে, তখন সেই যৌগটার বৈশিষ্ট্য আস্তে আস্তে আয়নিক থেকে সমযোজী যৌগের দিকে যায়। তখন পানি কর্তৃক এটা কি হয়? আদ্র বিশ্লেষিত হয়। এই যে পানি কর্তৃক আদ্র বিশ্লেষিত হয়ে তোমার কি উৎপন্ন করে? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করতেছে। এই ক্ষেত্রে অ্যালুমিনিয়াম নাইট্রেটকে তুমি যখন পানির সাথে বিক্রিয়া করাবা, তখন অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়। এবং এই ক্ষেত্রে আমি আরেকটা বাই প্রোডাক্ট পাবো, হাইড্রোক্লোরিক অ্যাসিড।
এবং হচ্ছে কি NH3 অর্থাৎ অ্যামোনিয়া। তাহলে বোঝা গেল মূলত এখানে ঘটনাটা ঘটে পোলার আয়নের জন্য। পোলার আয়নের জন্য এদের আয়নিক বৈশিষ্ট্য আস্তে আস্তে সমযোজী বৈশিষ্ট্যের দিকে যায়, তখন পানি কর্তৃক আদ্র বিশ্লেষিত হয় অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এবং পাশাপাশি তুমি কি পাবা, অ্যামোনিয়া পাবা। ঠিক আছে। আচ্ছা, এবার তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমার অণু গঠন। এই জিনিসটা কিভাবে গঠিত হয় সেটা তোমাদেরকে এখন বুঝতে হবে। আগে অ্যালুমিনিয়াম ডাইক্লোরাইড, অ্যালুমিনিয়াম যে ক্লোরাইডটা আছে সেটার আমরা আগে ইলেকট্রন বিন্যাসটা দেখি, তাহলে বুঝতে পারবো। অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ইলেকট্রন বিন্যাস করলে আমরা কি পাই, অর্থাৎ তার যোজ্যতা স্তরে 3টা ইলেকট্রন আছে, সেই 3টা ইলেকট্রন ত্যাগ করে কি গঠন করে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড যৌগটা যদিও তোমার আয়নিক যৌগ, যদিও আয়নিক যৌগ, কিন্তু তার মধ্যে পোলার আয়ন ঘটে। কিছুক্ষণ আগে পোলার আয়ন ব্যাপারটা বললাম, অর্থাৎ ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের বিকৃতি ঘটে। কিসের জন্য ঘটে, কারণ অ্যালুমিনিয়ামের পোলার আয়ন ঘটে এবং পাশাপাশি তার চার্জ ঘনত্ব হচ্ছে সর্বাধিক। এখন চার্জ ঘনত্ব জিনিসটা কি, চার্জ ঘনত্ব হচ্ছে কোনো একটা ক্যাটায়নের চার্জ এবং তার চার্জকে যদি ব্যাসার্ধ দ্বারা ভাগ করি, অর্থাৎ যে অনুপাতটা পাবো সেটা হচ্ছে তার চার্জ ঘনত্ব। তাহলে এখানে খেয়াল করে দেখো, অ্যালুমিনিয়ামের চার্জ ঘনত্ব, ম্যাগনেসিয়ামের চার্জ ঘনত্ব এবং হচ্ছে সোডিয়ামের চার্জ ঘনত্ব। তাহলে এই 3টা জিনিসের মধ্যে অ্যালুমিনিয়ামের কিন্তু চার্জ ঘনত্ব তুলনামূলক বেশি। এই অ্যালুমিনিয়ামের চার্জ ঘনত্ব অধিক হওয়ার কারণে তোমার যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এটা তোমার আয়নিক যৌগ, আয়নিক বন্ধনে আবদ্ধ হলেও এটার মধ্যে সমযোজী বৈশিষ্ট্য বিদ্যমান, মানে হচ্ছে কি তার পোলার আয়নটা সহজেই ঘটে। এখন এই সহজেই পোলার আয়ন ঘটার কারণে তোমার অ্যালুমিনিয়াম এবং ক্লোরিন তাদের মধ্যে যে বন্ধনজোড় ইলেকট্রনগুলো আছে, সেই বন্ধনজোড় ইলেকট্রনগুলা, এই যে ঋণাত্মক আয়ন, এই ঋণাত্মক আয়ন মনে করো অ্যালুমিনিয়াম থেকে ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে ঋণাত্মক আয়ন অ্যালুমিনিয়াম থেকে, এই ক্ষেত্রে আরেকটা ক্লোরিন আছে এখানে, আচ্ছা। এখন তাদের তাদের মধ্যে যে বন্ধনজোড় ইলেকট্রনগুলা, সেই বন্ধনজোড় ইলেকট্রনগুলা তোমার মাঝখানে অবস্থান করে। কোথায় অবস্থান করে, অ্যালুমিনিয়াম এবং ক্লোরিন তার মাঝখানে অবস্থান করে। এই মাঝখানে অবস্থান করার কারণে আপাত দৃষ্টিতে মনে হয় যে অ্যালুমিনিয়ামের যোজ্যতা স্তরে 3 জোড়া বন্ধনজোড় ইলেকট্রন বিদ্যমান। তাহলে 3 জোড়া বন্ধনজোড় ইলেকট্রন বিদ্যমান হইলে তার অষ্টক পূর্ণ হইতে আরও 1 জোড়া ইলেকট্রন দরকার। এখন সেই 1 জোড়া ইলেকট্রন কোথায় পাবে, সে যখন ডাইমার অণু গঠন করতে যায়, তুমি খেয়াল করে দেখো প্রত্যেকটা ক্লোরিনের কিন্তু তোমার কি মুক্তজোড় ইলেকট্রন আছে। প্রত্যেকটা ক্লোরিনের 3 জোড়া করে মুক্তজোড় ইলেকট্রন বিদ্যমান। তাহলে তার নিকটবর্তী যে ক্লোরিন পরমাণুটা আছে, সেই ক্লোরিন পরমাণুর যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়গুলো আছে, সেই নিঃসঙ্গ ইলেকট্রন জোড়গুলা অ্যালুমিনিয়ামের সাথে সন্নিবেশ সমযোজী বন্ধন দ্বারা আবদ্ধ হয়। এখন সন্নিবেশ সমযোজী বন্ধন কি, আমরা পরবর্তীতে সন্নিবেশ সমযোজী বন্ধনের পুরো বিস্তারিত ক্লাস করব। আমরা শুধু এইটুকু বুঝি যে সন্নিবেশ সমযোজী বন্ধন বোঝায় একজনের কোনো সম্পত্তি দ্বারা অন্যজনের উপকৃত হওয়া, অর্থাৎ একজনই শেয়ার করবে কিন্তু উপকৃত হবে কি দুইজনই। তাহলে এই যখন তার মুক্তজোড় ইলেকট্রনটা অ্যালুমিনিয়ামের সাথে শেয়ার করবে, তখন আপাতদৃষ্টিতে মনে হবে কি যে অ্যালুমিনিয়ামের অষ্টক পূর্ণ হয়ে গেছে। কেন, এই যে পোলার আয়নের কারণে যখন তাদের মধ্যবর্তী যে বন্ধনজোড় ইলেকট্রনগুলো ছিল, তাদের অবস্থান কোথায় ছিল, তাদের অবস্থান ছিল অ্যালুমিনিয়াম এবং ক্লোরিন তার মাঝ বরাবর একদম মধ্যবর্তী স্থানে, যার দরুন মনে হয়েছে যে আপাতদৃষ্টিতে অ্যালুমিনিয়ামের যে বন্ধনজোড় ইলেকট্রনগুলো আছে, সেই বন্ধনজোড় ইলেকট্রন থাকার পরেও তার অষ্টক পূর্ণ হয়নি। তাহলে অষ্টক পূর্ণ হওয়ার জন্য প্রত্যেকটা অ্যালুমিনিয়ামের 2টা করে ইলেকট্রনের ঘাটতি ছিল। তাহলে সেই ইলেকট্রনের যোগান দিবে কে, তার পার্শ্ববর্তী ক্লোরিন। কারণ তার কি বিদ্যমান, তার বিদ্যমান হচ্ছে তোমার নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। এই নিঃসঙ্গ ইলেকট্রন জোড়গুলো ইলেকট্রনের দিকে যায়, গিয়ে কি গঠন করে, সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে। তাহলে একটা অ্যালুমিনিয়াম, তার 3 দিকে 3 হাতে 3টা কি ছিল, ক্লোরিন ছিল। 3 হাতে 3টা ক্লোরিন ছিল, এই অ্যালুমিনিয়ামের 3 হাতে 3টা ক্লোরিন। তাহলে পার্শ্ববর্তী অ্যালুমিনিয়াম ক্লোরাইডের একটা ক্লোরিন তার নিঃসঙ্গ ইলেকট্রন যুগল এর সাথে শেয়ার করতেছে, আবার এর যে একটা ক্লোরিন তার নিঃসঙ্গ ইলেকট্রন যুগল পার্শ্ববর্তী অ্যালুমিনিয়ামের সাথে শেয়ার করতেছে। এইভাবেই কিন্তু অ্যালুমিনিয়ামের ডাইমার অণুটা গঠিত হয়। তাহলে এটা একটা মনোমার, আর 2টা মিলে গঠিত হয়েছে কি ডাইমার। আশা করি বুঝাইতে পারছি। তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমার অণুর গঠন পরীক্ষায় যদি আসে, তাহলে সুন্দর করে কিন্তু আগে ব্যাখ্যা দিবা, তারপর নিচের দিকে চিত্রটা দিয়ে দিও। চিত্র বলতে কিভাবে গঠিত হয়েছে সেই জিনিসটা দিবা, তাহলে দেখবা ভালো মার্ক ক্যারি করতে পারতেছো। আচ্ছা, এখন আমরা গ্রুপ 14 নিয়ে একটু আলোচনা করি।
গ্রুপ 14 যে মৌলগুলো আছে তাদের কি রাসায়নিক ধর্মাবলী সেই বিষয়গুলো নিয়ে একটা আলোচনা করি। পার্ট বাই পার্ট আমরা যদি আলোচনা করি তাহলে জিনিসগুলো তোমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? তাহলে গ্রুপ 14 এর মৌলগুলো কি কি আছে? গ্রুপ 14 এর মধ্যে তোমার আছে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, তারপরে হচ্ছে টিন, তারপরে হচ্ছে লেড, এই জিনিসগুলো আছে তোমার। ওকে, তাহলে ক্লোরিনের সহ বিক্রিয়া কি কি বিক্রিয়াতে তারা অংশগ্রহণ করে সেই বিক্রিয়াগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি। তাহলে তাদের যে সবগুলোতে একটা কমন রাসায়নিক ধর্মাবলী আছে, পি ব্লক মৌল যারা আছে সেই রাসায়নিক ধর্মাবলীগুলো আমরা অলরেডি দেখছি, কিন্তু পার্টিকুলারলি প্রত্যেকটা গ্রুপের যে আলাদা আলাদা ধর্ম এবং তাদের যে বিক্রিয়ার কৌশল কী কীভাবে তারা বিক্রিয়া করে সেই জিনিসগুলো আমাদের কিন্তু বুঝতে হবে। তাহলে এখানে দেখো ক্লোরিন সহ বিক্রিয়া, ক্লোরিন সহ মানে এই যে আমাদের যে মৌলগুলো আছে তারা ক্লোরিনের সাথে কিভাবে বিক্রিয়া করে। তাহলে ক্লোরিনের সাথে তুমি যখন কার্বনের সাথে যখন ক্লোরিনকে বিক্রিয়া করাবা তখন সেখানে উৎপন্ন হবে কি কার্বন টেট্রাক্লোরাইড, কার্বন টেট্রাক্লোরাইড। আর সিলিকনের সাথে ক্লোরিন বিক্রিয়া করো সিলিকন টেট্রাক্লোরাইড কিন্তু গঠিত হয়, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে টিন এবং হচ্ছে লেড, এই প্রত্যেকটা তোমার চার্জ কত +2, এর জন্য কি করে তারা ক্লোরিনের সাথে বিক্রিয়া করে টিন ক্লোরাইড এবং লেড ক্লোরিনের সাথে বিক্রিয়া করে লেড ক্লোরাইড গঠন করে। তাহলে এই বিক্রিয়াগুলো খুবই সিম্পল, এই জিনিসগুলা একটু দেখে নিবা বই থেকে। এরপর হচ্ছে অক্সিজেন সহ বিক্রিয়া। আচ্ছা, অক্সিজেন সহ বিক্রিয়া, তাহলে এইখানে আমরা পাইছি দেখো কি আছে, টিন অক্সাইড ক্ষারক রূপে একবার বিক্রিয়া করতেছে, টিন অক্সাইড তোমার অম্ল রূপে একবার বিক্রিয়া করতেছে, ও লেড অক্সাইড ক্ষারক রূপে বিক্রিয়া করে অম্ল রূপে বিক্রিয়া করে, তার মানে তাদের উভধর্মী বৈশিষ্ট্য বিদ্যমান। এখন খেয়াল করো, টিন অক্সাইড 4 অণু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে টিন ক্লোরাইড, টেট্রাক্লোরাইড এবং হচ্ছে তোমার কি পানি উৎপন্ন করছে। আচ্ছা, তাহলে লবণ এবং পানি উৎপন্ন করতেছে, তাহলে এই ক্ষেত্রে তার আচরণ কীরকম? আচরণ হচ্ছে ক্ষারকের আচরণ। এই ক্ষেত্রে সে অম্লরূপে আচরণ করতেছে, কারণ কি সে এখানে একটা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে লবণ এবং হচ্ছে পানি উৎপন্ন করতেছে। আচ্ছা, এর নাম হচ্ছে তোমার সোডিয়াম স্টেনেট, এর নাম হচ্ছে সোডিয়াম স্টেনেট। আচ্ছা, আর এটা হচ্ছে লেড নাইট্রাইট, এটা হচ্ছে সোডিয়াম প্লাম্বাইট। আচ্ছা, তাহলে এইখানে খেয়াল করো, লেড অক্সাইড যখন ক্ষারক রূপে বিক্রিয়া করতেছে তখন সে নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, তখন তার আচরণ কেমন? ক্ষারকের আচরণ। তাহলে লেড অক্সাইড যখন ক্ষারকের সাথে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তখন এখানেও লবণ পানি, আবার লেড অক্সাইড যখন তোমার অম্লরূপে বিক্রিয়া করে বা অম্লরূপে তার বৈশিষ্ট্য প্রকাশ করে তখন সেইখানে সে লবণ পানি উৎপন্ন করে, এর নাম হচ্ছে সোডিয়াম প্লাম্বাইট, এই যে এখানে নিচে লেখা আছে। তার মানে অক্সাইড সহ যখন বিক্রিয়া করতেছে তখন টিন অক্সাইড এবং হচ্ছে লেড অক্সাইড দুইটার কিন্তু দুই রকমের, অর্থাৎ উভধর্মী বৈশিষ্ট্যই কিন্তু বিদ্যমান, একবার ক্ষারক রূপে একবার হচ্ছে অম্ল রূপে তারা বিক্রিয়া করে। এগুলো তোমার ছোট ছোট খ নম্বরের প্রশ্ন আসতে পারে যে লেড অক্সাইড এবং টিন অক্সাইডের উভধর্মী বৈশিষ্ট্যের ব্যাখ্যা দাও, বিক্রিয়া সহ ব্যাখ্যা দাও, গ নম্বরেও দিয়ে দিতে পারে। ওকে, আমরা এবার নেক্সট স্লাইডে যাই। এবার হচ্ছে তোমার এখানে একটা প্রশ্ন আছে যে স্বাভাবিক অবস্থায় কার্বন ডাইঅক্সাইড গ্যাস কিন্তু সিলিকন ডাইঅক্সাইড কেন কঠিন? এই প্রশ্নটা সচরাচরই পরীক্ষার মধ্যে চলে আসে, তো এটা নিয়ে একটু আলোচনা করা যাক, দেখা যাক কি আছে। এই যে এখানে কার্বন আছে আর দুই পাশে দুইটা অক্সিজেন দিছি, দুইটা মিলে তোমার কি উৎপন্ন হয়েছে? কার্বন ডাইঅক্সাইড। তাহলে এখানে কার্বনের ইলেকট্রন বিন্যাসটা আমরা লিখি, কার্বন হচ্ছে তোমার 1s2 2s2 2p2, আর অক্সিজেন এটা হচ্ছে তোমার 4। এখন খেয়াল করে দেখো, কার্বন এবং অক্সিজেন দুইজনেরই কিন্তু কি আছে? অষ্টক পূর্ণ হইতে গেলে বা নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস নিয়নের মতো আকৃতি লাভ করতে গেলে উভয়েরই কিন্তু ইলেকট্রনের ঘাটতি আছে। সহজ বাংলায় বলতে গেলে দুইটাই কিন্তু ক্ষয়রাতি, ঠিক আছে? দুইটাই ক্ষয়রাতি। তাহলে তাদের জন্য কি দরকার? তারা কিন্তু কেউ কাউকে দান করতে চাবে না। যদি দান না করতে চায় তাহলে কি করবে? ইলেকট্রন শেয়ার করবে। তাহলে কার্বন এবং অক্সিজেন ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধনে আবদ্ধ হয়। এখন কয় জোড়া করে শেয়ার করে? 2 জোড়া করে ইলেকট্রন শেয়ার করে। এই 2 জোড়া শেয়ার করতেছে, এই যে এখানে 2 জোড়া ইলেকট্রন শেয়ারের মাধ্যমে তারা কি গঠন করে? কার্বন ডাই অক্সাইড গঠন করে। তাহলে দুইটা কার্বন, একটা কার্বন এখানে যদি আমরা আঁকি, এই একটা এই একটা, সেটা সাইডে দিলে মনে হয় ভালো হবে। এই যে এখানে অক্সিজেন, সব একই কালার হয়ে গেল,
আচ্ছা, এটা মনে করো অক্সিজেনের সর্ববহিস্থ স্তর, তাহলে দুই জোড়া করে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে তারা কি গঠন করতেছে? কার্বন ডাই অক্সাইড গঠন করতেছে। এখন তার যে বন্ধন, তার যে মনে করো আয়নিক বন্ধন, এটার গঠন হচ্ছে তোমার এরকম, এই যে অক্সিজেন, এই হচ্ছে তোমার অক্সিজেন। তাহলে এখানে বোঝাই যাইতেছে তারা সরল রৈখিকভাবে আছে। কিভাবে আছে? তাদের দেখো, তারা সরল রৈখিকভাবে অবস্থান করতেছে। আচ্ছা, এর জন্য স্বাভাবিক অবস্থায় কার্বন ডাই অক্সাইডকে তুমি গ্যাসীয় অবস্থায় পাবা, ঠিক আছে? আচ্ছা, কিন্তু সিলিকন ডাই অক্সাইডের গঠনটা দেখো। সিলিকন ডাই অক্সাইডের গঠন হচ্ছে কিভাবে গঠিত হয়েছে সেই জিনিসটা খেয়াল করো। একটা সিলিকনের সাথে তোমার 4টা অক্সিজেন কিন্তু কানেক্টেড। এরকম প্রত্যেকটা সিলিকনের সাথে এইদিকে অক্সিজেন আছে। তাহলে একটা সিলিকন ডাই অক্সাইড তোমার কি গঠন করে? অসংখ্য সিলিকন ডাই অক্সাইডের সাথে সমযোজী এই সিলিকন অসংখ্য অক্সিজেনের সাথে তোমার মনে করে এই যে দেখ, এইদিকেও 2টা অক্সিজেনের সাথে সমযোজী বন্ধন, এদিকেও 2টা অক্সিজেনের সাথে সমযোজী বন্ধন গঠন করে, কারণ তার যোজনী হচ্ছে কত? 4। তাহলে একটা সিলিকন ডাই অক্সাইডের মনোমার এরকম অসংখ্য মনোমার একত্রে যুক্ত হয়ে এটা একটা কি গঠন করে? পলিমার যৌগ টাইপের গঠন করে। এর জন্য কিন্তু এটাকে ভাঙতে তুমি যখন তাপ দিবা তখন একটা সমযোজী বন্ধন না, এখানে অসংখ্য সমযোজী বন্ধনকে তোমার ভাঙতে হবে। এবং এটার আকৃতি হচ্ছে তোমার কি? চতুস্থলকীয়, ঠিক আছে? এটা যখন আকৃতি গঠন করে তখন তোমার চতুস্থলকীয় আকৃতি গঠন করে। সো এই পলিমার টাইপের যৌগকে তুমি যদি ভাঙতে চাও তাহলে তোমাকে অত্যধিক পরিমাণ তাপ দিতে হবে। কারণ কি? অসংখ্য পরিমাণ সমযোজী বন্ধন এখানে বিদ্যমান, যার কারণে তার গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক দুইটাই কিন্তু বেশি। দেখো, এটার গলনাঙ্ক হচ্ছে 1610 ডিগ্রি সেলসিয়াস এবং স্ফুটনাঙ্ক হচ্ছে 2230 ডিগ্রি সেলসিয়াস। তাহলে বন্ধন অধিক হওয়ার কারণে তার কিন্তু গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কিন্তু বেড়ে গেছে। এর জন্য এটা কি? কঠিন। আর এটা হচ্ছে স্বাভাবিক অবস্থায় কার্বন এবং অক্সিজেন, এটা কি অবস্থায় থাকে? গ্যাসীয় অবস্থায় থাকে। এবং তাদের মধ্যে যে বন্ধনটা আছে সেটা হচ্ছে কি? আকৃতিটা হচ্ছে সরল রৈখিক, ঠিক আছে? এটা হচ্ছে সরল রৈখিক আকৃতি। তাহলে আশা করি বুঝতে পারছো। এবং এই প্রশ্নটা কিন্তু পরীক্ষার মধ্যে ম্যাক্সিমাম টাইমে চলে আসে, তোমরা একটু ভালোভাবে দেখে নিবা এই প্রশ্নটা। ওকে, এবার আমরা একটু হ্যালাইডের আদ্র বিশ্লেষণে আসি। খুবই ইম্পর্টেন্ট টপিক, ঘ নাম্বার কোশ্চেনে আসে এই প্রশ্নটা, ঘ নাম্বার কোশ্চেনে আসে হ্যালাইডের আদ্র বিশ্লেষণ। আচ্ছা, এখানে আছে সিলিকন টেট্রাক্লোরাইড, তারপরে তোমার উৎপন্ন হয়েছে, তারপরে এখানে আছে কার্বন টেট্রাক্লোরাইড। আচ্ছা, এখন এখানে আমি দুইটা জিনিস লিখে রাখছি যে সিলিকন টেট্রাক্লোরাইড বিক্রিয়া করে তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং হচ্ছে সিলিসিক অ্যাসিড তৈরি করতেছে, কিন্তু কার্বন টেট্রাক্লোরাইড পানির সাথে কোনো বিক্রিয়া ঘটাবে না। কেন বিক্রিয়া ঘটবে না এবং সিলিকন টেট্রাক্লোরাইড কেন বিক্রিয়া ঘটাইলো, এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। আচ্ছা, এখন কোনো একটা হ্যালাইডের আদ্র বিশ্লেষণ হওয়ার জন্য তার যে মূল শর্ত সেটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর কি থাকতে হবে? ফাঁকা ডি অরবিটাল থাকতে হবে, ঠিক আছে? এখন সিলিকন এবং কার্বন এই দুটার যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে কি দেখতে পারি দেখি। দেখো, সিলিকনের ক্ষেত্রে আমার কিন্তু 2 নাম্বার যে কক্ষপথটা আছে, কার্বনের ক্ষেত্রে যে 2 নাম্বার কক্ষপথটা আছে, এই 2 নাম্বার কক্ষপথের ইলেকট্রনই কিন্তু পূর্ণ হয় নাই, কারণ 2 নাম্বার কক্ষপথের ধারণ ক্ষমতা হচ্ছে 8, এখানে 8 এর মধ্যে আছে 4, তাহলে তো 3-এ যাওয়ার প্রশ্নই ওঠে না। তাহলে 2 নাম্বার কক্ষপথটাকে পূর্ণ করা লাগবে তারপর, কিন্তু তার তো সেই এবিলিটি নাই, যার কারণে আর 2 নাম্বার যে কক্ষপথ আছে সেই 2 নাম্বার কক্ষপথে তো 2D কখনো সম্ভব না। সো বোঝাই যাচ্ছে যে কার্বনের তোমার কি নাই? ফাঁকা ডি অরবিটাল নাই, প্রশ্নই ওঠে না। কিন্তু সিলিকনের ক্ষেত্রে খেয়াল করো, এটা কিন্তু তার যোজ্যতা স্তর হচ্ছে 3 নাম্বার স্তর। এই 3 নাম্বার স্তর কি হইতে পারে? উপশক্তি স্তর 3s 3p 3d পর্যন্ত যাইতে পারে। তাহলে এখানে কিন্তু তার ফাঁকা ডি অরবিটাল বিদ্যমান। এই ফাঁকা ডি অরবিটাল থাকার কারণে সে কিন্তু সহজেই আদ্র বিশ্লেষণ হওয়ার ক্ষমতা লাভ করেছে। কিভাবে লাভ করেছে? তুমি যখন সিলিকন টেট্রাক্লোরাইডের সাথে পানির বিক্রিয়া ঘটাবা, অর্থাৎ পানি কর্তৃক আদ্র বিশ্লেষিত করবা, এখানে পানি গঠিত হয় হাইড্রোজেন অক্সিজেন দ্বারা। অক্সিজেনের কিন্তু তোমার মুক্তজোড় ইলেকট্রন বিদ্যমান। কি বিদ্যমান? মুক্তজোড় ইলেকট্রন বিদ্যমান। এখন এই সিলিকন টেট্রাক্লোরাইডের সাথে তুমি যখন বিক্রিয়া ঘটাবা
তখন এই অক্সিজেনের এই মুক্তজোর ইলেকট্রনগুলা কার দিকে যাবে? সিলিকনের এই ফাঁকা ডি অরবিটালের দিকে যাবে। এবং এইখানে যে ফাঁকা ডি অরবিটালটা আছে, এই ফাঁকা ডি অরবিটালে এই মুক্তজোর ইলেকট্রনগুলা গিয়ে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করবে। কি বললাম? সিলিকনের যে ফাঁকা ডি অরবিটাল আছে, সেই ফাঁকা ডি অরবিটালে এই মুক্তজোর ইলেকট্রনগুলা কি গঠন করবে? সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করবে। এবং এই যে হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনটা ক্লোরিনকে প্রতিস্থাপন করবে, ক্লোরিনের সাথে বিক্রিয়া করে হাইড্রোক্লোরিক অ্যাসিড গঠন করবে। অর্থাৎ একটা হাইড্রোজেন আর একটা ক্লোরিন মিলে এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড গঠন করবে। এখন খেয়াল করে দেখো, হাইড্রোক্লোরিক অ্যাসিড গঠন করার পর এই যে এখানে তোমার কি আছে? হাইড্রোক্সাইড আসছে, অর্থাৎ পানির সাথে কি এখানে হাইড্রোক্সাইড কিভাবে গঠিত হলো? পানিকে তুমি যদি ভাঙো, পানিকে ভাঙলে কি পাবা? হাইড্রোজেন পাবা, হাইড্রোজেন প্লাস পাবা, আর হচ্ছে OH মাইনাস পাবা। একটা হাইড্রোজেন প্লাস একটা ক্লোরিনকে নিয়ে গিয়ে এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু গঠন করা শেষ। তাহলে তোমার বাকি থাকতেছে কি? বাকি থাকতেছে হাইড্রোক্সিল আয়ন। তাহলে একটা ক্লোরিন যে চলে গেল, এই যে ফাঁকা ফাঁকা জায়গা বা শূন্যতা তৈরি হলো, এই শূন্যতাতে তোমার কি উৎপন্ন করবে? এই যে একটা হাইড্রোক্সিল মূলক এসে যুক্ত হবে। কিভাবে যুক্ত হইলো? সিলিকনের ফাঁকা ডি অরবিটাল ছিল, এই ফাঁকা ডি অরবিটালে অক্সিজেনের এই যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, এই নিঃসঙ্গ ইলেকট্রন জোড়গুলা এই ডি অরবিটালে এসে সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে একটা বন্ধন গঠন করছে। তাহলে এখানে খেয়াল করে দেখো, এই যোগটা কিরকম হবে? SiCl3OH। এইরকম প্রত্যেকবার আরও যদি তুমি 3বার বিক্রিয়া ঘটাও, আরও অতিরিক্ত পানির সাথে যদি বিক্রিয়া ঘটাও, তাহলে প্রত্যেকবারই একটা করে ক্লোরিন কি হবে? এখান থেকে প্রতিস্থাপিত হবে, একটা করে ক্লোরিন প্রতিস্থাপিত হবে, একটা করে হাইড্রোক্সিল আয়ন এখানে এসে যুক্ত হবে। তাহলে আরেকবার যখন বিক্রিয়া করাবা তখন হবে কি? SiCl2OH2। 3 নাম্বার আবার বিক্রিয়া করলে অতিরিক্ত পানি দ্বারা যদি আদ্র বিশ্লেষিত করো, তাহলে SiClOH3। এরকমভাবে তোমার সর্বশেষ কি উৎপন্ন হবে? সিলিসিক অ্যাসিড, সিলিকন টেট্রাহাইড্রোক্সাইড, অর্থাৎ সিলিসিক অ্যাসিড তোমার তৈরি হবে। কিন্তু এই কাহিনীটা কিন্তু কার্বন টেট্রাক্লোরাইডের ক্ষেত্রে ঘটবে না, কারণ তার ফাঁকা ডি অরবিটাল নাই এবং এই অক্সিজেন কর্তৃক তার যে নিঃসঙ্গ ইলেকট্রন যুগলগুলো আছে, সেই নিঃসঙ্গ ইলেকট্রনকে জায়গা দেওয়ার মতো তার কিন্তু এবিলিটি নাই, যার দরুন এখানে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠিত হবে না। তাহলে বোঝা গেল যে সিলিকন টেট্রাক্লোরাইডের মূল কথা হচ্ছে, সিলিকন টেট্রাক্লোরাইডের মধ্যে সিলিকন হচ্ছে তার কেন্দ্রীয় পরমাণু, তার ফাঁকা ডি অরবিটাল থাকার কারণে এই ক্ষেত্রে অক্সিজেনের নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দ্বারা সন্নিবেশ সমযোজী বন্ধন গঠিত হবে, যার কারণে সেটা পানি কর্তৃক সহজেই আদ্র বিশ্লেষিত হবে। কিন্তু কার্বন টেট্রাক্লোরাইডের ক্ষেত্রে ফাঁকা ডি অরবিটাল না থাকায় অক্সিজেন কর্তৃক যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়গুলো আছে সেগুলোকে জায়গা দেওয়ার এবিলিটি তার নাই, যার কারণে সে কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না। ফলে এইটা তোমার আদ্র বিশ্লেষিত হবে না, সিলিকন টেট্রাক্লোরাইড কিন্তু আদ্র বিশ্লেষিত হবে। বোঝা গেছে? আশা করি সবাই বুঝতে পারছো। এই হচ্ছে তোমার গ্রুপ নাম্বার 13 এবং গ্রুপ নাম্বার 14 বৈশিষ্ট্যগুলা। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আজকে কি কি বললাম একটু সামারি করি। ওকে, তাহলে এখানে পি ব্লক মৌলের সাধারণ ধর্মাবলীগুলো দেখছি আমরা। আশা করি বুঝতে পারছো সবাই যে সাধারণ ধর্মাবলী কি। এগুলা কিন্তু এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউ কিন্তু পরীক্ষার মধ্যে আসে। এবং এই যে জারণ ক্ষমতা ক্রমশ হ্রাস পায়, বিজারণ ক্ষমতা ক্রমশ হ্রাস পায়, এই জিনিসগুলো কিন্তু কনফিউজিং। ওকে, একই পর্যায়ে যখন বাম থেকে ডান দিকে যাবা বিজারণ ক্ষমতা হ্রাস পায়, অর্থাৎ বিজারণ ক্ষমতা যখন হ্রাস পাবে অনেকে ভেবে নিতে পারে যে নিজে বিজারিত হওয়ার ক্ষমতা, কিন্তু নিজে বিজারিত হওয়ার ক্ষমতা কিন্তু না, অন্যকে বিজারিত করার ক্ষমতা। আর জারণ ক্ষমতা হ্রাস পায় মানে হচ্ছে অন্যকে জারিত করার ক্ষমতা, মানে নিজে বিজারিত হবে কিন্তু অন্যকে কি করবে? জারিত করবে, যেটা অধাতুর খুব ভালোভাবেই বৃদ্ধি পায় যখন তুমি একই পর্যায়ের বাম থেকে ডান দিকে যাবা। আচ্ছা, এখানে কি দেখছিলাম আমরা? এখানে যা শুধু মৌলগুলোর নাম দেখছিলাম এবং রাসায়নিক ধর্মাবলী সম্পর্কে একটু আলোচনা করছিলাম এই যে এখানে এসে। তাহলে ধাতব এবং অধাতব দ্বিমৌল কিন্তু এখানে গঠন হয়েছে। অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম ক্লোরাইড গঠন করে, অ্যালুমিনিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম অক্সাইড গঠন করে, যেটার আবার উভধর্মী বৈশিষ্ট্য বিদ্যমান। ঠিক আছে? এই উভধর্মী বৈশিষ্ট্য কাজে লাগাই কিন্তু এখানে আমরা দেখছিলাম যে উভধর্মী অক্সাইড যখন সে গঠন করছে তখন হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড দুইটার সাথে বিক্রিয়া করে উভয় ক্ষেত্রে লবণ পানি কিন্তু তৈরি করছে। আবার হচ্ছে অম্লধর্মী অক্সাইড গঠন। এই অম্লধর্মী অক্সাইড গঠন করার পর সে যখন পানির সাথে বিক্রিয়া করছে তখন দেখো উভয় ক্ষেত্রে কি উৎপন্ন করছে? বোরিক অ্যাসিড তৈরি করছে, অম্লধর্মী অক্সাইড। তাহলে এই বিষয়গুলো কিন্তু পরীক্ষার মধ্যে যদি আসে যে গ্রুপ নাম্বার 13 যে মৌলগুলো আছে তাদের বৈশিষ্ট্যগুলি লেখো এবং তারা কি কি ধরনের বিক্রিয়া ঘটায় সেই বিক্রিয়াগুলো লেখো, ঘ নাম্বারে দিয়ে দিতেই পারে। তখন তোমরা এই যে 3-4টা বিক্রিয়া আছে এই 4টা বিক্রিয়া সুন্দর করে কি করবা?
বিক্রিয়াগুলো তো অবশ্যই দিবা এবং তার উপরে ব্যাখ্যা দিবা যে কিভাবে তারা গঠিত হয়েছে। এই বিষয়গুলো দেখাইতে পারলে তোমরা মার্ক ক্যারি করতে পারবা। তারপরে আছে তোমার ধাতব ক্লোরাইড এবং নাইট্রাইডের আদ্র বিশ্লেষণ। সবসময় আদ্র বিশ্লেষণ মানেই খেয়াল রাখবা সেখানে কি পানির উপস্থিতি আছে, পানি কর্তৃক আদ্র বিশ্লেষিত হয়। তাহলে কিভাবে আদ্র বিশ্লেষিত হয়েছে সেটা তো বুঝতে পারছো যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং অ্যালুমিনিয়াম নাইট্রাইড তাদের মধ্যে পোলার আয়নের প্রভাব আছে, ঠিক আছে। পোলার আয়নের প্রভাব থাকার কারণে তাদের আয়নিক বৈশিষ্ট্যগুলো আস্তে আস্তে সমযোজী বৈশিষ্ট্যের দিকে ধাবিত হবে এবং পানি কর্তৃক এখানে কিন্তু তারা আদ্র বিশ্লেষিত হয়। আদ্র বিশ্লেষিত অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং এক ক্ষেত্রে পাবা হাইড্রোক্লোরিক অ্যাসিড, এক ক্ষেত্রে পাবা নাইট্রিক অ্যাসিড। তাহলে এবার আমরা যদি অ্যালুমিনিয়াম ক্লোরাইডের যে ডাইমার গঠনটা পড়ছিলাম কিছুক্ষণ আগে সেই বিষয়টা একটু সামারি করি। অ্যালুমিনিয়াম ক্লোরাইডের কীভাবে ডাইমার অণুটা গঠিত হলো সেটা তোমাদের বুঝাইছি, আবারও বলি। সেটা হচ্ছে অ্যালুমিনিয়ামের চার্জ ঘনত্ব হচ্ছে সর্বাধিক। অ্যালুমিনিয়ামের চার্জ ঘনত্ব কি? সর্বাধিক। অ্যালুমিনিয়ামের চার্জ ঘনত্ব এখানে হচ্ছে ক্যাটায়ন সোডিয়াম আর ম্যাগনেসিয়াম, সোডিয়াম আর হচ্ছে ম্যাগনেসিয়াম। তাহলে এটা কত বলছিলাম? 10, এটা বলছিলাম কত? 60, এটা বলছিলাম 30। আচ্ছা, এখন এই চার্জ ঘনত্বটা কীভাবে নির্ণয় করছিলাম? ইলেকট্রনের অর্থাৎ ক্যাটায়নের চার্জকে আমি যদি তার ব্যাসার্ধ দ্বারা ভাগ দিই তাহলে সেই ক্ষেত্রে আমি কি পাবো? সেই ক্ষেত্রে পাবো হচ্ছে তার চার্জ ঘনত্বটা। তো অ্যালুমিনিয়ামের চার্জ ঘনত্ব তুলনামূলকভাবে বেশি। তো এটা চার্জ ঘনত্ব বেশি হওয়ার কারণে এ সহজে কি করতে পারে? তোমার ক্লোরিনকে পোলারায়িত করতে পারে, অর্থাৎ তাদের মধ্যে পোলার আয়ন ঘটে। কারণ পোলার আয়ন ঘটার ফলে তোমার এই যে ক্লোরিন মাইনাস আছে সিএল মাইনাস, এই সিএল মাইনাসের যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলা অর্থাৎ তারা যে বন্ধন গঠন করছে সেই বন্ধনগুলা অ্যালুমিনিয়াম এবং ক্লোরিন তাদের মাঝখানে অবস্থান করে, ঠিক আছে। তখন অ্যালুমিনিয়ামের সারাউন্ডিংস যে চারপাশে আছে তখন সেদিকে কি মনে হয় যে অর্থাৎ অ্যালুমিনিয়ামের চারপাশে 3 জোড়া বন্ধনজোড় ইলেকট্রন থাকে। তাহলে অ্যালুমিনিয়ামের 3 জোড়া বন্ধনজোড় ইলেকট্রন আর একটা স্লট কিন্তু তাহলে তার ফাঁকা আছে। তাহলে অষ্টক পূর্ণ করতে হলে কি করতে হবে? এই অ্যালুমিনিয়ামের সাথে আরেকটা যখন এই অ্যালুমিনিয়ামের অষ্টকটা পূর্ণ করার জন্য সে যখন আরেকটা অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া মানে বন্ধন গঠন করবে তখন দেখো এই অ্যালুমিনিয়াম এবং এই অ্যালুমিনিয়াম দুইটারই কিন্তু কি আছে? একই কাহিনী ঘটছে না? তাহলে দুইটার ক্ষেত্রে কিন্তু তার একটা করে স্লট ফাঁকা আছে, অর্থাৎ 3 জোড়া বন্ধনজোড় ইলেকট্রন, কিন্তু আরেকটা অষ্টক পূর্ণ হইতে গেলে আরও কিন্তু 1 জোড়া ইলেকট্রনের দরকার। তখন এগুলো সাপ্লাই কে দিবে? সাপ্লাই দিবে তোমার এই যে ক্লোরিনগুলো সাপ্লাই দিবে। কারণ ক্লোরিনের মধ্যে কি আছে? আমাদের মুক্তজোড় ইলেকট্রন আছে। এই মুক্তজোড় ইলেকট্রনগুলো সে এই অ্যালুমিনিয়ামকে সাপ্লাই দিবে এই ক্লোরিন, আর এই ক্লোরিন সাপ্লাই দিবে এই অ্যালুমিনিয়ামকে। তখন তারা কি গঠন করবে? সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করবে। সন্নিবেশ সমযোজী বন্ধনে কি বলছিলাম? যে একজনের ইলেকট্রন দ্বারা দুইজনই উপকার হবে। তাহলে এর ইলেকট্রন দ্বারা কিন্তু এ শেয়ার করতেছে একা, কিন্তু উপকৃত হইতেছে কিন্তু দুইজনই। এইভাবেই কিন্তু তোমার ডাইমার অণুটা গঠিত হয়, ঠিক আছে। পরীক্ষায় আসলে এটা সুন্দরভাবে দিবা। আর কি পড়াইলাম? আর হচ্ছে গিয়ে তোমার এই যে কার্বন ডাই অক্সাইড স্বাভাবিক অবস্থায় গ্যাসীয়, কিন্তু সিলিকন ডাই অক্সাইড কেন তোমার কঠিন পদার্থ। আচ্ছা, তাহলে এটার ক্ষেত্রে কি বলছিলাম? যে কার্বন ডাই অক্সাইডটা সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে। তাহলে সমযোজী বন্ধনে আবদ্ধ থাকলে সেখানে দুর্বল ভ্যান্ডারওয়ালস বল থাকে, যার কারণে এটা কি স্বাভাবিক অবস্থায় গ্যাসীয় অবস্থায় থাকে এবং তাদের যে বন্ধনের যে বন্ধনটা দেখতে কেমন? সরল রৈখিক, ঠিক আছে। আচ্ছা, আর সিলিকন ডাইঅক্সাইড, এই সিলিকন ডাইঅক্সাইড এটা হচ্ছে তোমার কঠিন অবস্থায় থাকে, কারণ হচ্ছে এখানে অসংখ্য পরিমাণ সিলিকন ডাইঅক্সাইড সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে, ঠিক আছে। অসংখ্য পরিমাণ সিলিকন ডাইঅক্সাইড সমযোজী বন্ধনে আবদ্ধ থেকে একটা বৃহদাকার অণু গঠন করে, অর্থাৎ একটা গুচ্ছাকার অণু গঠন করে, অনেকটা পলিমার টাইপের। তাহলে একটা বৃহদাকার অণু গঠন করলে তুমি যখন তাকে তাপ দিয়ে ভাঙতে যাবা তখন সেই জিনিসটাকে ভাঙতে হলে অনেকগুলো সমযোজী বন্ধনকে তোমার কি করতে হবে? ভাঙতে হবে। এর জন্য কিন্তু অনেক পরিমাণ তাপের প্রয়োজন। এর জন্য গলনাঙ্ক স্ফুটনাঙ্ক দেখছিলা, গলনাঙ্ক প্রায় 1600-এর উপরে এবং স্ফুটনাঙ্ক অনেক বেশি। তাহলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি এবং এটা কি কঠিন অবস্থায় থাকে, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের আজকে পড়াশোনা। এই জিনিসগুলো কিন্তু আমাদের পরীক্ষায় আসবে। তাহলে যখন পরীক্ষায় আসবে ঠান্ডা মাথায় আগে জিনিসগুলো বুঝবা, তারপরে সুন্দর করে অ্যান্সার করবা এবং এই চিত্রগুলো দেওয়ার চেষ্টা করবা। মানে হচ্ছে কীভাবে গঠিত হয়েছে বন্ধনগুলো, এই জিনিসগুলো তোমরা যদি দেওয়ার চেষ্টা করো তাহলে কিন্তু মার্ক ক্যারি করতে পারবা ভালো, 4-এ 4 পাওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা, তো আজকে এই পর্যন্তই। তোমরা নেক্সট দিন তোমাদের সাথে আমি গ্রুপ 15 এবং গ্রুপ 16 নিয়ে কথা বলবো এবং 17-18 একসাথেই বোঝানোর চেষ্টা করবো। খুব বেশি কিছু নাই, 15-16তেও খুব বেশি কিছু নাই, 18তেও 15তে মোটামুটি আছে, কিন্তু 18 পর্যন্ত গ্রুপ 15তে আছে, 16-17তে তেমন কিছু নেই, 18তে আবার একটু বোঝার জিনিস আছে জ্যাননের। তো এই জিনিসগুলো যখন আমরা দেখবো তখন আস্তে আস্তে বুঝতে পারবা, সেগুলো ঘাবড়ানোর কিছু নাই। কেমিস্ট্রি এই চ্যাপ্টার মনে হচ্ছে যে অনেক কিছু বিক্রিয়া পড়া লাগতেছে, অনেক কিছু, কিন্তু বুঝতে পারলে জিনিসগুলো সহজ, ঠিক আছে।
তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।